আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টিরা। আজকে আমার আম্মুর হাতে রান্না করা মজাদার জালি দিয়ে রুই মাছের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। এখানে কিন্তু আম্মু জালিগুলোকে গোল গোল করে কেটে নিয়েছেন এবং ধুয়ে নিয়েছেন। এরপর এগুলোকে ভাজা হবে। মাছগুলো যেহেতু ফ্রিজে ছিল তাই আম্মু এখানে মাছগুলোকে ভিজিয়ে রেখেছেন যতক্ষণ না পর্যন্ত মাছগুলো থেকে বরফ ছুটে যায়। মাছগুলো কিন্তু বরফ ছুটে গিয়েছে। মাছগুলো কিন্তু কাটার কোনো ঝামেলা নেই, কারণ আগে থেকে এগুলো কাটা ছিল। মাছগুলো যেহেতু ভাজা হবে তাই মাছের সাথে আম্মু পরিমাণ মতো লবণ এবং হলুদ মিশিয়ে নিলেন এবং ভালোভাবে মাখিয়ে নিলেন। আপনারাও কিন্তু অবশ্যই ভালোভাবে মাখিয়ে নেবেন। এবার চুলার উপরে একটি ফ্রাই প্যান দিয়ে আম্মু তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলেন। তেলটি চারপাশে ছড়িয়ে দিচ্ছিলেন যাতে মাছটা খুব সুন্দরভাবে ভাজা যায়। এবার তেলটি গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। দেখাই যাচ্ছে তেলটি কিন্তু প্রায় গরম হয়ে এসেছে। তাই এখানে এবার মাছগুলোকে একে একে সবগুলো দিয়ে দিবেন। মাছ দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকবেন, কারণ মাছ দেওয়ার সময় কিন্তু তেলগুলো হাতে এসে লেগে যেতে পারে। তাই খুব সতর্কতার সাথে মাছগুলো চুলায় দিয়ে দিবেন। এখানে আম্মু একে একে প্রতিটি মাছ দিয়ে দিচ্ছিলেন। এবার মাছগুলো ভাজার জন্য অপেক্ষা করতে হবে। মাছগুলোকে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, কারণ বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যেতে পারে। এক পাশ যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের কিন্তু মাছের এক পাশ হয়ে গিয়েছে, তাই আম্মু এখানে প্রতিটি মাছ একে একে উল্টিয়ে নিচ্ছিলেন। এই পাশও সেম আগের পাশের মতন ভেজে নিতে হবে। মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে, আর অল্প কিছু সময় ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গিয়েছে তাই আম্মু এখানে মাছগুলোকে একটি বাটির মধ্যে তুলে নিচ্ছিলেন। বাকি মাছগুলো আর ভাজানো দেখালাম না, আপনারা ঠিক এভাবেই প্রতিটি মাছ ভেজে নেবেন। মাছগুলো কিন্তু একদম পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে, দেখেই তা মনে হচ্ছিল। যে তেলের মধ্যে মাছ ভাজা হয়েছে ওই তেলের মধ্যে আম্মু কেটে রাখা জালিগুলোকে ভেজে নিচ্ছিলেন। এই জালিগুলোকে কিন্তু আমরা হলুদ দিয়ে মাখাইনি, কারণ জালিগুলো হলুদ দিয়ে মাখানোর পর ভাজলে এগুলো পুড়ে যেতে পারে। তাই আপনারাও হলুদ ছাড়াই ভাজবেন। এই জালিগুলোকে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ এগুলো ভাজতে একটু সময় লাগে। জালিগুলো ভাজা হয়ে গিয়েছে তাই আম্মু এখানে প্রতিটি জালি বাটির মধ্যে তুলে নিচ্ছিলেন। এভাবেই আরও যে বাকি জালিগুলো ছিল ওগুলো আম্মু প্রত্যেকটি ভেজে নিচ্ছিলেন একে একে। এবার তরকারি রান্নার জন্য আম্মু অন্য একটি পাত্রে তেল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো জিরা দিয়ে দিলেন। এই দেখুন আমাদের কিন্তু সবগুলো জালি ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু ওই তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিবেন। এবার দিয়ে দিতে হবে কাঁচামরিচ। আপনারা ঝাল যেমন খান সে তেমন অনুযায়ী কাঁচামরিচ দিবেন। কাঁচামরিচ ও পেঁয়াজ দেওয়া শেষে আম্মু এখানে খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছিলেন। একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আম্মু নেড়ে নেবেন। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া শেষে আবার খুব সুন্দরভাবে আম্মু নেড়ে নিচ্ছিলেন। লক্ষ্য রাখতে হবে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় বা নিচে লেগে না যায়। লবণ যাতে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশে যায় তাই আম্মু এখানে ভালোভাবে নেড়ে নিচ্ছিলেন। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো আদা রসুন বাটা। আপনারা আপনাদের পরিমাণ মতো আদা রসুন বাটা ব্যবহার করবেন। আদা রসুন বাটা দেওয়া শেষে আম্মু আবার খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছিলেন। এ পর্যায়ে দিয়ে দিলেন টমেটো কাটা। টমেটো দেওয়ার ফলে কিন্তু তরকারিটি কিন্তু খেতে মজা হবে। এবার আম্মু টমেটো দেওয়ার পরে আবার খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছিলেন। খুব ভালোভাবে মশলাটিকে কিন্তু কষাতে হবে। এবার মশলাটি যাতে ভালোভাবে কষে যায় তাই এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলেন এবং আবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করলেন। দেখুন এখানে কিন্তু মশলাটি সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তাই এখানে দিয়ে দিলেন পরিমাণ মতো হলুদ। এখানে কিন্তু মরিচের গুঁড়া ব্যবহার করা হবে না, কারণ এটি শুকনো মরিচ দিয়ে আজকের তরকারিটি রান্না করা হবে। সবগুলো উপকরণ দেওয়া শেষে আম্মু আবার ভালোভাবে নেড়ে নিচ্ছিলেন এবং মশলা কষানোর জন্য অপেক্ষা করছিলেন যতক্ষণ না পর্যন্ত মশলাটি কষে যাচ্ছে। মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য আম্মু উপরে ঢাকনা দিয়ে দিলেন এবং 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। ঢাকনা তুলে এবার আবার খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলার উপর তেল ভাসছে ততক্ষণ মশলাগুলোকে নাড়তে হবে। মশলাগুলোকে কিন্তু ভালোভাবে কষাতে হবে, না হলে যে আদা রসুন বাটা ব্যবহার করা হয়েছে তার কিন্তু একটা গন্ধ থেকে যাবে এবং তরকারিগুলো খেতে একদম বাজে লাগবে। তাই আম্মু এখানে ভালোভাবে তরকারিগুলোকে নেড়ে নিচ্ছিলেন। দেখাই যাচ্ছে মশলাটা কিন্তু কষে যাচ্ছে। তাই এখানে আম্মু দিয়ে দিলেন ভেজে রাখা জালিগুলো। এখন জালিগুলোকে কিন্তু নেড়ে দিচ্ছিলেন যাতে জালিগুলো মশলার সঙ্গে মিশে যায়। তাই আম্মু কিন্তু আস্তে আস্তে খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছিলেন। এভাবেই অল্প কিছু সময় হালকা করে নেড়ে নিতে হবে যাতে মশলাগুলো জালির সঙ্গে ভালোভাবে মিশে যায়।
দেখাই যাচ্ছে মশলাগুলো কিন্তু প্রায় ঘন হয়ে গিয়েছে, তাই এখানে আম্মু ঝোলের জন্য দিয়ে দিলেন পানি। এরপরে পানি যখন গরম হয়ে যাবে তারপরে কিন্তু দিয়ে দেওয়া হবে ভেজে রাখা মাছগুলো। এখানে কিন্তু গরম পানি ব্যবহার করা হয়েছে, কারণ গরম পানি ব্যবহার করলে তাড়াতাড়ি তরকারিতে বলক চলে আসবে এবং তার সঙ্গে সঙ্গেই দিয়ে দিতে পারবেন মাছগুলো। এবার বলক আসার জন্য অপেক্ষা করতে হবে। পানিতে কিন্তু বলক চলে এসেছে, তাই এখানে আম্মু ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছিলেন। এখানে কিন্তু রুই মাছের সঙ্গে অন্য একটি মাছ ব্যবহার করা হয়েছে। দেখি আপনারা বলতে পারেন কিনা কি মাছ ব্যবহার করা হয়েছে। মাছগুলো দিয়ে দেওয়ার পর আম্মু হালকা করে নেড়ে নিচ্ছিলেন, যাতে মাছগুলো নিচে চলে যায় বা মশলার সঙ্গে মিশে যায়। কারণ মাছগুলো যদি শুধু উপরেই থাকে তাহলে কিন্তু ওইগুলোতে মশলা সুন্দরভাবে ঢুকবে না। তাই মাছ দিয়ে আম্মু হালকা করে নেড়ে দিচ্ছিলেন। তরকারিটি যতক্ষণ না পর্যন্ত ঘন হবে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু এটি রান্না করে যাবেন। আমাদের তরকারি কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছে, তাই আম্মু এখানে রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিলেন জিরা গুঁড়া। জিরা গুঁড়া আপনারা চেষ্টা করবেন রান্নার যখন তরকারি নামাবেন তখন ব্যবহার করতে। রান্নার শেষে তরকারিগুলোকে আম্মু একটি বাটিতে বেড়ে নিয়েছেন। এমন সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে এবং লাইক করে দিতে হবে। আসসালামু আলাইকুম।